আর এখন কিন্তু আমরা মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কোন মিউজিয়াম? যেটা আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম, ওয়াদি দরবার থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সালালার আল বালিদ আর্কিওলজিক্যাল মিউজিয়ামের উদ্দেশ্যে। তবে সেই মিউজিয়ামের কোনো কিছুই আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করতে পারিনি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত। সেই কারণেই এই মিউজিয়াম নিয়ে আমি একটা আলাদা ব্লগ তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন আমরা পাহাড়ের ওপর থেকে নেমে এসে রওনা দিয়েছি মিউজিয়ামের উদ্দেশ্যে। চলুন কথা বলতে বলতে এবার যাওয়া যাক মিউজিয়ামের দিকে। আমরা কিন্তু মিউজিয়ামে পৌঁছে গেছি। তো চলুন এবার মিউজিয়ামের ভেতরে ঢুকে একটু দেখে নেওয়া যাক যে এখানে এন্ট্রির জন্য টিকিট প্রাইস কিরকম কি রয়েছে। আর এখানে কিন্তু 3 রকমের প্রাইস লেখা রয়েছে, যেটা কিনা ওমানের যারা সিটিজেন তাদের জন্য 1 ওমানি রিয়াল করে, যারা রেসিডেন্ট রয়েছে তাদের জন্য 1 ওমানি রিয়াল করে। কিন্তু যারা নন রেসিডেন্ট অর্থাৎ যারা ট্যুরিস্ট অন্য কান্ট্রি থেকে এসেছেন তাদের জন্য কিন্তু 3 ওমানি রিয়াল পার পারসন। অর্থাৎ এটাকে যদি আমি দিরহামে কনভার্ট করি 30 দিরহাম পার পারসন। আর এটাই যদি আমি ভারতীয় টাকায় কনভার্ট করি প্রায় ওই 690 টাকার কাছাকাছি পার পারসনের জন্য টিকিট প্রাইস রয়েছে। আর এখানে আমাদের দুজনের জন্য দুখানা টিকিট কাটা হয়ে গেছে। তো চলুন এবার মিউজিয়ামের ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক যে এখানে কি কি সংরক্ষিত রয়েছে। ঢুকেই কিন্তু আমাদের ওমান দেশটির একটা বিশাল বড় মানচিত্র চোখে পড়লো, যার চারিদিকটি আরব সাগর এবং বিশাল বড় বড় পাহাড়ে ঘেরা। আর এই যে দেখুন, আমাদের একদম সামনে সমুদ্রের ধার ঘেঁষেই রয়েছে সালালা শহরটি, যেই শহরে এখন আমরা রয়েছি। এই পাহাড়গুলো ঘোরার তো নেই, পাহাড়গুলো ঘেরা, এগুলো দিয়ে আমরা পার করে আমরা সালালায় গেছি। মাস্কাট থেকে আমরা এই পাহাড়গুলো দিয়ে পার করে সালালায় গেছি। আর আমরা যে মিউজিয়ামটায় রয়েছি, এই মিউজিয়ামটার ঠিক পাশেই একটি শহর ছিল। সেই শহরের ধ্বংসাবশেষের থেকেই কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে। তবে সেটা ওই ব্রোঞ্জ যুগের শেষের দিকের জিনিসপত্র। আর এই মিউজিয়ামের সংরক্ষণ করা জিনিসপত্রগুলো কিন্তু ইউনেস্কো সার্টিফাইড। তো চলুন বাকি জিনিসগুলো দেখে নিই, আর আপনাদের সঙ্গে কিছু তথ্যও আমি শেয়ার করে নিই। ব্রোঞ্জ ব্লেডস, যেই শহরের ধ্বংসস্তূপ থেকে পাওয়া কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই শহরটির নাম ছিল জাফর। আধুনিক সময়ে সালালার একটি পূর্ববর্তী শহর ছিল, যার বর্তমান নাম হচ্ছে দোফার। এবং এই শহরটি কিন্তু প্রাক ইসলামী যুগের। ওমান দেশটির একদিকে যেহেতু আরব সাগর রয়েছে, তাই এই আরব সাগরের তীরেই প্রায় 4000 বছর আগে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই জাফর শহরটিতে কিন্তু জনবসতি গড়ে উঠেছিল, এবং সেটি ব্রোঞ্জ যুগের শেষের দিকে একটি সক্রিয় শহরও তৈরি হয়েছিল। এবং এই শহরটি জনপ্রিয়তা পেয়েছিল অষ্টাদশ শতক থেকে 1600 শতকের মধ্যে তার ভৌগোলিক অবস্থানের কারণের জন্য। কারণ এই শহর বন্দরটির থেকে কিন্তু ফ্র্যাঙ্কিনসেন্স অর্থাৎ ধুনো ভারত, আফ্রিকা এবং চীন বিভিন্ন দেশে পাঠানো হতো। আর এখানে দেখুন, তখনকার মানুষ কিন্তু শুধুমাত্র যে ব্রোঞ্জের তৈরি জিনিস ব্যবহার করতো তা নয়, এখানে কিন্তু মাটির তৈরি, পাথরের তৈরি এবং আরো বিভিন্ন ধাতুর তৈরি অনেক রকম জিনিসই এই মিউজিয়ামে কিন্তু খুব যত্ন সহকারে সংরক্ষণ করা রয়েছে। যদিও এখানে কিছু কিছু জিনিস সম্পূর্ণ অবস্থায় নেই, তবে তারা যতটা পেরেছে যত্ন সহকারে কিন্তু এখানে সংরক্ষণ করে রেখেছে। আর এখানে দেখুন, তাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় সাংসারিক কিছু জিনিসপত্র যেরকম হাঁড়ি, কলসি, এগুলো ছাড়াও কিন্তু তারা কিরকম ধরনের অস্ত্র ব্যবহার করত বা তারা কিরকম ধরনের জিনিসপত্র বা গয়না পরিধান করত, সবকিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত হয়ে রয়েছে। বিখ্যাত অভিযাত্রী মার্কো পোলো এবং বিখ্যাত মোরক্কোর পর্যটন ইবন বতুতা জাফরকে দেখতে গিয়ে মুগ্ধ হয়েছিলেন, এবং
মার্কো পোলো 1300 শতকের যখন জাফার শহরটিকে পরিদর্শন করতে এসেছিলেন, এটিকে তিনি কিন্তু খুব দুর্দান্ত এবং একটি সুন্দর শহর হিসেবে বর্ণনা দিয়েছিলেন। এছাড়া তিনি কিন্তু এই শহরটিকে ভারত মহাসাগরের অন্যতম বৃহত্তম বন্দর হিসেবেও উল্লেখ করেছিলেন। ইবন বতুতাও তার ভ্রমণ কাহিনীতে কিন্তু এই শহরটি সম্পর্কে খুব ভালো ভালো কথা লিখেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন খোদাই করা পাথরটি, এটি কিন্তু একটা লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর, যেটির কাজ শেষ হয়ে গিয়ে থাকলেও পুনরায় এটার কাজ শুরু করা হয়েছে। আর তার ঠিক পাশেই কিন্তু একটি লাইমস্টোনের স্ট্যাচু রাখা রয়েছে, যেটা কিনা একটি সিংহের বর্ণনা দিচ্ছে। এছাড়াও তার পাশাপাশি কিন্তু চুনা পাথরের তৈরি আরো বিভিন্ন রকম স্ট্যাচু এখানে রাখা রয়েছে। আর এর পাশেই রয়েছে বালা ফোর্ট। বালা ফোর্ট হচ্ছে ইবাদীদের একটি কেন্দ্র, অর্থাৎ ইসলামের একটি শাখা, যার ওপর প্রাচীন উমানি ইমামতি ছিল এবং যার প্রভাব আরব, আফ্রিকা ও তার বাইরেও খুঁজে পাওয়া যায়। বালার এই মরুদ্যানটি 1200 শতকের শেষ থেকে 1500 শতকের শেষ পর্যন্ত এলাকার প্রভাবশালী উপজাতি বানু নেভানের কাছে সমৃদ্ধির জন্য ঋণী ছিল। বিশাল এই দুর্গের ধ্বংসাবশেষের দেওয়াল বা টাওয়ারগুলো পোড়া ইট এবং পাথরের তৈরি ভিত্তি ছিল। এই ধরনের দুর্গের একটি উল্লেখযোগ্য উদাহরণ এবং বানু নেভানের শক্তির প্রমাণ দেয়। আর এই দেখুন, মিউজিয়ামের ঠিক বাইরেই একটা ছোট্ট ঝিল মতো রয়েছে, আর সেখানেই রয়েছে কতগুলো রাজহাঁস, আর তারা একসাথে ডাকাডাকি করছে। আর আমি ভেতর থেকে তাদের আওয়াজ শুনতে পেয়ে ভাবছিলাম এখানে বুঝি ফ্লেমিঙ্গো যাচ্ছে উড়ে। আসলে আমাদের দুবাইতে একটা ফ্লেমিঙ্গো লেক রয়েছে, যেখানে একসাথে প্রচুর ফ্লেমিঙ্গোকে দেখা যায়। কিন্তু না, আমার ভাবনাটা ভুল, এখানে তো অনেকগুলো সুন্দর সুন্দর রাজহাঁস একসাথে রয়েছে। চলুন একটু তাদের কাছে যাই। ওই যে দূরে ঝিলের ওই পারে দেখুন, যে জায়গাটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটাই কিন্তু ছিল একটা শহর যার নাম ছিল জাফার, যেটার গল্প এতক্ষণ আমি আপনাদেরকে মিউজিয়ামের ভেতরে শোনাচ্ছিলাম। যেই শহরের ধ্বংসস্তূপ থেকেই পাওয়া জিনিসপত্রগুলো এই মিউজিয়ামের ভেতরে সংরক্ষণ করে রাখা রয়েছে। আর মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি এই জাফার শহরটাকে দেখার জন্য। যদিও শহরটার এখন কিছুই নেই, পুরোটাই ধ্বংসাবশেষ রয়েছে, সেটা দেখার জন্যই আমরা এখন চলে এসেছি। আর এই যে গাড়িটা সামনে রাখা ছিল, এগুলোকে গল্ফ কার্ট বলা হয়। এটাতে চড়েই আমরা পুরো এই জাফার শহরটাকে ঘুরে দেখব। তো আমরা একটু অপেক্ষা করছি, আমাদের গাইড এই যে চলে এসেছে দেখুন। তো আমাদের এখানে টিকিটও কাটা হয়ে গেছে। টিকিট প্রাইসটা সম্ভবত 1 রিয়াল করেছিল, আমার এখন ঠিক মনে করতে পারছি না আমি। তো চলুন এবার আমরা কার্টে উঠে পড়েছি। আর এই যে আমাদের যে ড্রাইভার রয়েছে, উনি কিন্তু গাইড, উনি কিন্তু এই জাফার শহরের সম্বন্ধে আমাদেরকে জানাবে। আর যেটা আমি এতক্ষণ আপনাদেরকে মিউজিয়ামের ভেতরে জিনিসগুলো যখন দেখাচ্ছিলাম, তখন কিন্তু কিছু কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলুন এবার সেই শহরটাকেই একটু নিজে চোখে ঘুরে দেখে নিই। এই
আলবালিদ আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা যেহেতু অনেকটাই বড় আর এখানে যেহেতু একটা শহরের ধ্বংসস্তূপও পাওয়া গিয়েছে, সেই কারণে এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর এটা কিন্তু ইউনেস্কো থেকেও সার্টিফাইড। সুতরাং এখানে কিন্তু বহু মানুষের ভিড় হয় এই মিউজিয়ামটাকে ঘুরে দেখার জন্য। আর সেই কারণেই যাতে কারোর কোনো রকম বুঝতে অসুবিধা না হয় যে কোথায় কি কি ছিল, সেই কারণে কিন্তু জায়গায় জায়গায় এরকম খুব সুন্দরভাবে ডেসক্রিপশন দেওয়া রয়েছে। আর এখন আমরা কিন্তু চলে এসেছি আলবালিদের গ্র্যান্ড মস্কের সামনে, যেটার ধ্বংসস্তূপটা এখন আমরা ঘুরে দেখব। আরেকজনের কাণ্ড দেখেছেন, এক পা দু পা করে একদম আলবালিদ ফোর্টের ওপরে উঠে পড়েছে। তো চলুন আমিও ওর পিছু পিছু একটু উঠে পড়ি ওপরে, আর ওপর থেকে এরকম দেখাচ্ছে সেটাও একটু দেখি। আর এই যে এই জায়গাটার নাম হচ্ছে আলবালিদ আর্কিওলজিক্যাল সিটি। তো আমরা জাফার শহরটার প্রায় অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, তবে এখনো কিন্তু অনেক জায়গায় খোদাই এখনো চলছে। বিভিন্ন দেশের থেকে বিভিন্ন বৈজ্ঞানিকদের এনে এখানে কিন্তু এখনো খোদাই চলছে, আর এখনো কিন্তু বহু জিনিস পাওয়া যাচ্ছে। কবরস্থান মানে সেই সময়ে। তো চলুন আজকের মতো তো আমাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের 4 দিনের ওমান ট্রিপও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে বেরিয়ে এখন আমরা একটু যাচ্ছি বিচে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরেই আমরা হোটেলে ফিরবো। আর দেখেছেন এই সিগালগুলোকে কি সুন্দর ঘরে ফেরার আগে ঢেউয়ের সঙ্গে খেলা করে নিচ্ছে। আর তার সাথে কিন্তু আমাদেরও এবার দেশে ফেরার সময় হয়ে এসেছে, তাই তো এখান থেকে আমরা তাড়াতাড়ি গিয়ে ডিনারটা সেরে নিয়ে কাল কিন্তু আবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেব। আর তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।